হ্যালো স্টুডেন্ট, তো দেখো আমি তোমাদের প্রদীপ স্যার। আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025। তোমার যে বইটা আছে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বইটা, দেখো এই বইটা তোমরা খুলো এবং চলে যাও পেজ নাম্বার 163 পাতার যে স্কুল 1 আছে। তো এই সেটটা তোমাদের আজকে করাবো। স্কুলটা আছে আলিপুরদুয়ার হাই স্কুল। তো আমরা দেরি করব না, আজকের ক্লাসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোতে আমরা চলে যাব। তো দেখো একের প্রশ্নগুলো আমাদের কি বলছে এখানে। 1 নম্বর যে প্রশ্নটা আছে, এ স্কোয়ার কমা বি স্কোয়ার কমা সি স্কোয়ার পরস্পর ক্রমিক সমানুপাতি হলে বি এর মান কত হবে? আমাদের বি এর মানটা বের করতে বলেছে। দেখো এই যে তিনটি রাশি যদি পরস্পর ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা কি লিখতে পারবো? তো দেখো আমাদের এখানে যে বলেছি এ স্কোয়ার কমা বি স্কোয়ার কমা সি স্কোয়ার ক্রমিক সমানুপাতি, যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে আমরা লিখতে পারবো এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার সমান সমান বি স্কোয়ার ইজ টু সি স্কোয়ার। ঠিক আছে, তিনটি রাশি ক্রমিক সমানুপাতি হলে আমরা এটা লিখতে পারবো এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার, মানে প্রথমটা ইজ টু দ্বিতীয়টা সমান সমান আবার দ্বিতীয়টা ইজ টু তৃতীয়টা, মানে মধ্যেরটা দুবার আসবে। তো এখান থেকে সরল করে দেখো আমরা কিন্তু বি এর মানটা আমরা বের করে নেব। তাহলে আমরা কী করবো, এখন আমরা অনুপাত থাকলে বাই করতে পারবো, অনুপাতকে ভাগের নিয়মে কাজে লাগাতে পারবো। তাই যে অনুপাত থাকলে বাই করে নাও, এ স্কোয়ার বাই বি স্কোয়ার সমান সমান এখানে আছে বি স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার আমরা বর্গমূল করে নেব। তাহলে দেখো তো এখানে বি স্কোয়ার তো বি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, পাওয়ারগুলো কী হয়ে যায় গুণের সময় যোগ হয়ে যায়, মূল সংখ্যা সমান হলে পরে। আচ্ছা, আর এখানে এই যে এ স্কোয়ার আর সি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার এই যে এ স্কোয়ার আর সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার গুণ করে এ স্কোয়ার সি স্কোয়ার। এবার আমরা করব এখানে এই যে বি স্কোয়ার তার স্কোয়ার, এই যে বি টু দি পাওয়ার 4টাকে আমরা লিখলাম বি স্কোয়ার তার হোল স্কোয়ার, মানে এটা আবার ভাঙালে পরে আবার দেখো 2 দিয়ে গুণ করে 4, পাওয়ারটা আবার 4 চলে আসবে। ঠিক আছে, এটাকে থেকে এটা লেখা যায় এখানে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা কী করবো, যে প্রথম স্কোয়ারটা তুলে দেবো। তাহলে এখানে বি স্কোয়ার রেখে দিলাম, আর প্রথম স্কোয়ারটা যদি তুলে দিই তাহলে আমাদের কী হবে, এরপর রুট ওভার চেপে যাবে, রুট ওভার এই যে এ স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, প্লাস মাইনাস হয় তো আমরা ধনাত্মক মানটা নিয়ে কাজ করছি, মাইনাস মানটা আমরা নিয়ে কাজ করব না। ঠিক আছে, ধনাত্মক মানটা নেব, যেহেতু দেখো অপশানগুলোতে মাইনাস নাই, সব প্লাস দিয়ে আছে, তাই জন্য আমরা এখানে প্লাস দিয়ে মানটা নিলাম। ঠিক আছে, আচ্ছা প্লাস দিয়ে মানে কী জিনিসটা তোমাদের বলি, যে প্লাস মাইনাস কেন হয়। দেখো তোমাদের বলি যে এস স্কোয়ার সমান সমান যদি 4 হয় না, সরি এস স্কোয়ার দিয়ে নিই, তো এস স্কোয়ার সমান সমান যদি হয় 4, তাহলে এখান থেকে এক্সের মান কীভাবে বের করতে হয়, তাহলে এক্স সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 4, এভাবে কিন্তু করতে হয়। ঠিক আছে, স্কোয়ারটা ছেড়ে দিলে পরে সমান সমান প্লাস মাইনাস রুট ওভার 4 আসে। তো এখান থেকে তোমরা এক্সের মানটা প্লাস মাইনাস 4-এর বর্গমূল কত, তোমরা 4-এর বর্গমূল 2 লিখতে পারবা, তাই না, এই যে 4টাকে 2 × 2, তাহলে এভাবে কিন্তু এস স্কোয়ার থেকে তোমরা এক্সের মান বের করতে পারবা, মানে প্লাস মাইনাস রুট ওভার চাপবে। কিন্তু আমরা এখানে শুধু ধনাত্মক মানটা নিয়েছি, ঋণাত্মক মানটা নিইনি। অপশানগুলো দেখে আমরা বুঝতে পারছি যে ঋণাত্মক মানটা হবে না। ওকে, তো চলো আমরা এখানে প্রথমে তো আগে বি স্কোয়ার মানটা বের করে নিই, কত বের হচ্ছে। দেখো বর্গমূল বলতে এ স্কোয়ার আছে তো আমরা এ বের করতে পারবো, আর সি স্কোয়ার আছে তো সি বের করতে পারবো, মানে এ দুটো আছে একটা এ, সি স্কোয়ার মানে সি দুটো আছে তো একটা সি। আচ্ছা, বি স্কোয়ার পেয়ে গেলাম সমান সমান এসি, তাহলে আমাদের কিন্তু চেয়েছে বি সমান সমান, তাহলে অতএব দেখো বি সমান সমান কত পাবো, একইভাবে আমরা আবার রুট ওভারটা চাপিয়ে দেবো। এখানেও কিন্তু আমরা ধনাত্মক মান নিয়েছি, তোমরা এখানে লিখতে পারো পাশে ধনাত্মক মান নিয়ে, ধনাত্মক মান নিয়ে এখানেও তোমরা পাশে বলে দেবা এই যে ধনাত্মক মান নিয়ে, একই কথা। ঠিক আছে, মাইনাস মানটা ছাড়া গেছে, তাহলে বি এর মানটা পেলাম রুট ওভার এসি। তো দেখো তো রুট ওভার এসি আমাদের এ নাম্বার অপশানে আছে। এবার আমরা চলে যাবো 2 নম্বর প্রশ্নে। 2-এর প্রশ্নটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর একটি উৎপাদক দেওয়া আছে এ প্লাস বি হলে অপর উৎপাদকটি কত হবে? তাহলে আমাদের যে সূত্রটা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের সূত্রটা, সেই সূত্রটা আমাদের জানতে হবে। তো দেখো আমি সূত্রটা তোমাদের এখানে লিখে দেখাচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, উৎপাদকের সূত্র। এই সূত্রটা অনেকে জানে, খুব ভালো সূত্র এবং সহজ সূত্র। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান তোমরা লিখবা এ প্লাস বি ইন্টু, এই যে ইন্টু মানে পাশাপাশি বন্ধনী, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি,
ইন্টু বলতে গুণকে বলা হয় ইন্টু, এ প্লাস বি ইন্টু, মানে একটা বন্ধনী দেওয়ার পর তার পাশে আবার বন্ধনী দিলাম, মানে গুণের আকারে আছে, তার জন্য আমরা ইন্টু বলি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই হচ্ছে আমাদের সূত্র। তো এখানে এই সূত্রের একটি উৎপাদক এ প্লাস বি, মানে এটা দেওয়া আছে একটি উৎপাদক এ প্লাস বি, তার অপরটি কোনটা, অপরটি হচ্ছে এ মাইনাস বি, এই যে আমাদের অ্যান্সার এ মাইনাস বি। তো এ মাইনাস বি উত্তর, সেটা আমাদের সি নাম্বারে আছে। চলে যাবো আমরা পরের প্রশ্নগুলোতে। পরের আমরা এই যে 3 নম্বর প্রশ্নটা আমরা দেখে নেব। 3 প্রশ্নটা বলছি প্রদত্ত কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তো দেখো অপশনগুলোতে 3টি করে বাহু দেওয়া আছে ত্রিভুজের, তাহলে আমরা দেখব যে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে কি যাবে না। তাহলে এখানে দেখো আমাদের কিন্তু চেক করতে হবে, আমরা যদি এ নাম্বার অপশানটা চেক করি, তাহলে এই যে 3টি বাহু দেওয়া আছে, এই 3টি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা কি সম্ভব হবে কি হবে না। দেখো কীভাবে চেক করবা, তোমরা এইভাবে চেক করবা যে দেখো যে কোনো দুটি বাহুর যোগফল ত্রিভুজ যদি তৈরি হয়, ত্রিভুজ যদি হতে হয়, তাহলে যে কোনো দুটি বাহুর যোগফল কী হয়, বৃহত্তম বাহুর চেয়ে মানে তৃতীয় বাহুর চেয়ে বৃহত্তম হয়। যে কোনো দুটি বাহুর যোগফলটা তৃতীয় বাহুর চেয়ে বড় হবে, ঠিক আছে। তাহলে যে কোনো বলতে আমরা এখানে ছোট দুটো বাহুকে যোগ করছি, ক্ষুদ্রতম বাহু দুটি, মানে বড় দুটি বাহু যোগ করলে তো তৃতীয় চেয়ে বড় হবেই, ঠিক আছে। তার জন্য তোমরা কীভাবে চেক করবা, এই যে 3টি বাহুর মধ্যে ক্ষুদ্রতম বাহু দুটি কে আছে, মানে 5, 6 আছে, তাহলে 5 + 6 যোগ করো, কত হবে 11। তাহলে 11 যে দেখো এই যে 11টা 7-এর চেয়ে বড়, এই যে তৃতীয় বাহুর চেয়ে বড়, তাহলে এই ক্ষেত্রে কিন্তু ত্রিভুজ আঁকা যাচ্ছে। আমাদের যে বলেছে প্রশ্নে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কোন ক্ষেত্রে, মানে কোন ক্ষেত্রে সম্ভব নয়, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাচ্ছে, এটা আমাদের অ্যান্সার হবে না, তাহলে সম্ভব নয় দেখাতে হবে। তা বি নাম্বার অপশানটা এবার চেক করব। দেখো 4 সেমি, 8 সেমি, 10 সেমি, তাহলে ছোট দুটোকে যোগ করো, 4 আর 8 যোগ করো, যোগ করে কত পেয়ে গেলে 12, 12টা 10-এর চেয়ে বড়, তাহলে এই ক্ষেত্রেও কিন্তু ত্রিভুজ আঁকা যাবে এই 3টি বাহু নিয়ে, তাহলে এটা আমাদের অ্যান্সার হবে না। আঁকা যাবে না কোথায় সেটা আমাদের চেক করতে হবে। এবার আমি চেক করব কত নাম্বারটা, এবার দেখো সি নাম্বার অপশানটা আমাদের আছে 9 সেমি, 5 সেমি, 6 সেমি, তাহলে আমাদের ছোট দুটো বাহু 5 সেমি আর 6 সেমি, তাহলে 5 আর 6 যোগ করো, যোগ করে কত পেয়ে যাবা, এটা 11 পেয়ে যাবা। 11টা দেখো কার চেয়ে বড়, 9-এর চেয়ে বড়, এখানেও কিন্তু আমাদের ত্রিভুজ আঁকা যাচ্ছে। এবার আমরা ডি নাম্বারটা চেক করি, এটা আমরা সি নাম্বার চেক করলাম, এবার ডি নাম্বার চেক করব। তাই অ্যান্সারটা কিন্তু ডি নাম্বার হতে পারে, দেখো হতে পারে কি, এটা তো হবেই। এখন এ হলো না, বি হলো না, সিও হলো না, তাহলে অ্যান্সারটা আমাদের ডি নাম্বার হবে। তো চেক করে নেওয়া যাক। দেখো 5 সেমি, 3 সেমি, 9 সেমি আছে, তাহলে ছোটো দুটো বাহু 5 সেমি আর 3 সেমি, মানে ছোট দুটো বাহু যোগ করবা, ওকে, এটা মনে রাখবা। তো 5 আর 3 যোগ করলে কত হবে, 5 আর 3 যোগ করলে আমরা পেয়ে যাবো 8। দেখো এই যে 8টা ছোটো দুটো বাহুর যোগফলটা 8 পেলাম, সেটা তৃতীয় বাহুর চেয়ে কিন্তু ছোট হয়ে গেছে, তাই না। তো তৃতীয় বাহুর চেয়ে ছোটো হলে তাহলে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এই যে এই ক্ষেত্রে 5 সেমি, 3 সেমি, 9 সেমি দ্বারা ত্রিভুজ অঙ্কন করা যাবে না, তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কোন ক্ষেত্রে, এই যে ডি নাম্বার অপশানটা হবে এই ক্ষেত্রে। পরের প্রশ্নটা দেখো, পরের প্রশ্নটা যেটা আমাদের বলেছে 6 নম্বর প্রশ্নটা, একটি চতুর্ভুজের দুটি কর্ণের দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলবো আমরা। দেখো যে কোনো চতুর্ভুজের কর্ণের দৈর্ঘ্য সমান হলে তাকে আয়তক্ষেত্র, দেখো আয়তক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্য সমান হয়, আয়তক্ষেত্র, কাইট, সামুদ্রিক, রম্বস, ঠিক আছে। আমি তোমাদের বই থেকে কয়েকটি ছবি দেখাচ্ছি, তোমরা বইতে চলে যাবা পেজ নাম্বার 239 পাতা, তোমাদের যে বইটা আছে সপ্তম শ্রেণী গণিত বইটা, এই বই থেকে তোমার পেজ নাম্বার 239 পাতা, 238 পাতা, দেখো 238 পাতায় ছবিগুলো আমি তোমাদের দেখাবো। এই যে চিত্রগুলো দেওয়া আছে, দেখো এই যে আয়তক্ষেত্র আছে না, এটা আয়তক্ষেত্র, এই যে কাইট যেটা বলেছি, কাইটের ছবিটা এই যে দেখো, এটা কাইট, এই যে বিভিন্ন ছবি, ট্রাপিজিয়াম, সামুদ্রিক, সব ছবিগুলো কিন্তু দেওয়া আছে এখানে। এই ছবিগুলো দেখে তোমরা ধারণা করতে পারবা যে কার কোনটা ছবি। অনেকে এই কাইটের ছবিটা জানে না, এই যে কাইট, এভাবে কাইট বলতে তোমাদের বলে দিই, এখানে এক জোড়া সন্নিহিত বাহু সমান হবে, মানে এক জোড়া বলতে প্রতি জোড়া, মানে এই জোড়া সন্নিহিত বাহু সমান, এবং অপর যে 2 জোড়া সন্নিহিত বাহু আছে এই দুটো বাহু সমান হবে। এই যে এক জোড়া সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান এবং অন্য দুটি বাহুর দৈর্ঘ্য সমান হয়, এই দুটো সমান হলে পর এই দুটোও সমান হবে, ঠিক আছে। এবার এর সঙ্গে এর সমান হবে না, আবার এটা 2 সেমি হলে 2 সেমি, এটা 3 সেমি, তো এটা 3 সেমি, এইভাবে কিন্তু আছে, ঠিক আছে। একে বলা হয় কাইট, এই যে বলে দিয়ে সংখ্যাগুলো কিন্তু বলে দিয়েছে এখানে। তাহলে এখানে যেটা প্রশ্নে বলেছে
আয়তক্ষেত্র দেখো, আয়তক্ষেত্রের কর্ণগুলো, আয়তক্ষেত্র যেটা ছবিটা তোমাদের আমি এখানে দেখে দেখাই, তোমরা যে দেখলা বইতে আয়তক্ষেত্র আছে না, আমাদের এই যে আয়তক্ষেত্র, যার প্রতিটি কোণ 90 ডিগ্রি এবং এই যে বিপরীত বাহুগুলো সমান, এটার সঙ্গে এটার সমান বাহু, এই বাহুটার সঙ্গে এই বাহু সমান। তাহলে এই যে আমাদের আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের যে কর্ণগুলো আছে না, কর্ণ বলতে এই যে কোণ আর কোণ যোগ করলে যে সরলরেখাংশটা পাবো তাকে কর্ণ বলা হয়। এই যে আমাদের কর্ণ, আর এই কোণ আর এই কোণ যোগ করে যে সরলরেখাংশটা পাবো এটাকে আমরা কর্ণ বলবো। নামটা যদি বলি আয়তক্ষেত্রের এ বি সি ডি, তাহলে এখানে দুটি কর্ণ আছে, একটা এসি কর্ণ একটা বিডি কর্ণ। এখানে এসি কর্ণ, ঠিক আছে, এই যে কর্ণ এসি লিখছি আমরা, কর্ণ এসি এভাবে দিতে পারবো আমরা, কর্ণ এসি সরলরেখাংশ চিহ্ন এভাবে একটা টান দিতে হয়, কর্ণ এসি সমান সমান কর্ণ বিডি, ঠিক আছে, বিডি। এই যে কর্ণ এসি সমান সমান কর্ণ বিডি, এই দুটো কর্ণ আমাদের কি দৈর্ঘ্য এদের কিন্তু সমান। তাহলে আমাদের যে চতুর্ভুজের কর্ণ দুটি দৈর্ঘ্য সমান হয় সেটা হবে আয়তক্ষেত্র। কাইটের কর্ণ সমান হবে না, সামুদ্রিকের কর্ণ সমান হয় না, রম্বসের কর্ণ সমান হয় না, তাই না? দেখো সামুদ্রিকটা যদি তোমাদের দেখাচ্ছি কী করে সমান হয় না, একটা সামুদ্রিকের ছবি তোমরা এইভাবে আঁকতে পারবা, সরি এটা তো আমাদের আয়তক্ষেত্র রেখে দিচ্ছি, সামুদ্রিকটা এভাবে করছি তারা, এই যে আমাদের সামুদ্রিক, তো এই যে একটা বাহুটাকে বেঁকে দেবা, এই যে আমাদের সামুদ্রিক বাঁকানো থাকবে, মানে সামুদ্রিকের প্রতিটি কোণ 90 ডিগ্রি হবে না, ঠিক আছে, হবে না। এই যে সামুদ্রিকের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয় না। তাহলে এই যে সামুদ্রিকের বিপরীত বাহুগুলো কী হবে, সমান হবে, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, আর প্রতিটি কোণ 90 ডিগ্রি হবে না। এই যে তাহলে এটা আমাদের সামুদ্রিক। এখানে যদি কর্ণ টানো, এই যে কর্ণ আর এই একটা কর্ণ, দেখো তো লক্ষ্য করো এই যে কর্ণটা কিন্তু বড় আছে, এই কর্ণটা ছোট হবে, তো এখানে কর্ণদ্বয় দৈর্ঘ্য অসমান। একই ক্ষেত্রে রম্বসের ছবিটা কীভাবে হবে তোমাদের আমি এখানে দেখাই। রম্বস বলতে একদম সামুদ্রিক মতনই ছবিটা হবে, শুধু কি পার্থক্য আছে, রম্বসের 4টে বাহু দৈর্ঘ্য সমান, মানে এখানে এই যে রম্বস বাহুটা নিলাম, এই বাহু নিলাম, এই নিলাম, এই নিলাম, একটু বাঁকানো হবে ছবিটা, হালানো। তাহলে এই যে কোণগুলো প্রতিটি কোণ 90 ডিগ্রি হবে না, ঠিক আছে, 90 ডিগ্রির মান পাবো না আমরা। তো একটা ধর্ম আছে আবার সামুদ্রিক বা রম্বসের, এই যে পরস্পর এই দুটি কোণ, ঠিক আছে, এই দুটি কোণ মানে কোনো একটি বাহুর একই পাশে দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হয়, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এগুলো ধারণা তোমাদের জানা থাকা দরকার, আমি তোমাদের বলে দিচ্ছি, কাজে লাগবে তোমাদের। তাহলে দেখো এখানে যদি কর্ণ দুটি তোমরা তৈরি করো রম্বস, এখানে রম্বসে কিন্তু বাহুগুলো সমান আছে, এটা যদি এক্স হয় এটা এক্স, এটাও এক্স, এটাও এক্স, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই কর্ণ আর এই কর্ণ, লক্ষ্য করে এই কর্ণটা বড় আছে, এটা ছোট হবে, তাই যে রম্বসের কর্ণদৈর্ঘ্য সমান হয় না। তাহলে আমরা পেয়ে গেলাম আয়তক্ষেত্রের কর্ণদৈর্ঘ্য সমান, অ্যান্সারটা হবে আমাদের আয়তক্ষেত্র। দেখো 5 প্রশ্নটা এখানে বলছে একটি ট্রেনের গতিবেগ 72 কিমি/ঘন্টা হলে মিটার পার সেকেন্ড এককে ট্রেনটির বেগ বের করতে বলেছে। আচ্ছা, মানে এই যে আমাদের এককটা আছে এটাকে চেঞ্জ করে, মানে কিমিকে আমাদের মিটার করতে হবে আর ঘন্টাকে সেকেন্ড করতে হবে, তখনই অ্যান্সারটা বেরিয়ে আসবে আমাদের। তাহলে দেখো আমরা কি করব, এই যে 72 কিমি আছে, তো তাহলে আমরা প্রথমে এই যে 72 কিমিকে আমরা মিটার করবো, যেহেতু আমাদের প্রথমে মিটার করতে বলেছে কিমি থেকে। তাহলে 72 কিমি সমান সমান কত মিটার সেটা জানতে হবে কিন্তু আমাদের। তাহলে দেখো 72 কিমি থেকে মিটার, মানে কিমি থেকে মিটারে যেতে হবে, তাহলে 72কে গুণ করতে হবে 1000 দিয়ে, ঠিক আছে, কিমিকে 1000 দিয়ে গুণ করলে কিমিটা মিটার হয়ে যায়। তাহলে এখানে আমরা লিখে দেবো মিটার, এই যে দেখো, তাহলে এটা গুণ করে পেয়ে যাবো 72,000 মিটার, ঠিক আছে। দেখো 72 কিমি সমান সমান 72,000 মিটার। আর ঘন্টা বলতে 1 ঘন্টা, আর আমরা জানি যে এক ঘন্টা সমান সমান কত, 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, আর সেকেন্ডে বললে মানে 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, মানে 60 আর 60 গুণ করে 3600 পেয়ে যাবা।
1 ঘন্টা সমান সমান 60 মিনিট, আর 60 মিনিট সমান সমান 60 সেকেন্ড। যেহেতু 60 দুটো আসছে, আর দুটো 60 গুণ করে 60 আর 60 গুণ করে তোমরা পেয়ে যাবা 3600 সেকেন্ড। 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড, এটা কিন্তু মনে রাখবা। আচ্ছা, তাহলে দেখো আমাদের এই যে দেখো 3600 সেকেন্ডে যায় কত, এই যে 72,000 মিটার, এটা বলতে পারবো। মানে এটা যে 1 ঘন্টায় 72 কিমি যায়, এই যে গতিবেগ থেকে বলতে পারবো এই যে 72 কিমি পার ঘন্টা, মানে 1 ঘন্টা যায় 72 কিমি। আর সেটা আমরা বলতে পারবো এখন কথাটা যে 3600 সেকেন্ডে যায় 72,000 মিটার, তাই না? তাহলে এই যে লক্ষ্য করে দেখো, তো আমরা যদি বলি যে এক ঘন্টায় যায় 72 কিমি, এটাকে আমি বলতে পারবো আমরা কথাটাকে, এই যে 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ডে যায় কত মিটার যদি বলি, তাহলে আমাদের 72,000 মিটার। তা 3600 সেকেন্ডে যদি 72,000 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে কত যাবে? একে যখনই বের করবো তখনই গতিবেগ বেরিয়ে আসবে। তাহলে 1 সেকেন্ডে যায় 72,000, আর নিচে যাবে আমাদের 3600 মিটার। তাহলে এখানে দুটো শূন্য কাটবে। আচ্ছা, আমরা যদি 36 দিয়ে কাটাকাটি করি, 36 একে 36, 36 দুইয়ে 72, আর ওটা বসে গেল। তাহলে আমাদের দেখো 20 মিটার পেয়ে গেলাম, 20 মিটার। তাহলে আমাদের গতিবেগটা কিন্তু পেয়ে গেছি। আমাদের যে গতিবেগটা বলেছিল যে 72 কিমি পার ঘন্টা হলে মিটার পার সেকেন্ডের এককে ট্রেনটির বেগ কত হবে, তাহলে হবে আমাদের 20 মিটার পার সেকেন্ড। 20 মিটার পার সেকেন্ড মানে হবে এই যে অ্যান্সারটা 20, এখানে হবে 20 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা চলো 6 নম্বর প্রশ্নটা দেখো। 55 এর আসন্ন মান বের করতে বলেছে। 55 এর কাছাকাছি, তার 55 এর কাছাকাছি 50 বা 60, 51, 52 হতে পারে, 51, 52, 53, 54 হতে পারে, হ্যাঁ 55, 55, 56, 57 হতে পারে, 58। তো ওর কাছাকাছি 50-এর এই যে 55 আছে না, 55 এর কাছাকাছি মানটা আমরা দেখতে পাচ্ছি 50 আছে, এই যে দেখো। তাহলে 55 এর আসন্ন মানটা আমরা 50 পাবো, তো ডি নাম্বার অ্যান্সারটা হয়ে যাবে। এখন যদি 5, 1, 0 এগুলো তো অনেক দূরে আছে, 55 অনেক দূরে, তাহলে 55-র কাছে কি, 55-র কাছের মানটা কি আসন্ন মানে ধরা হয়, তাই না? কাছাকাছি মান, আসন্ন মান বলতে হ্যাঁ যার আসন্ন মান চাইবে সে তার আসন্ন মান বলতে তার সেই মানের কাছাকাছি মানটা কে আছে এদের মধ্যে একমাত্র 50 আছে, তাই অ্যান্সারটা হবে আমাদের 50। চলে যাবো আমরা 2-এর প্রশ্নগুলোতে। দেখো 2-এর 1-এর প্রশ্নটা বলছে তোমার কাছে 36টি ফল আছে, তার মধ্যে আম ও আপেলের অনুপাত বলে দিয়েছি। তাহলে আম ও আপেলের সংখ্যা বের করতে বলেছে। তাহলে খুবই ভালো প্রশ্ন, দেখো সহজে আমরা অ্যান্সারটা করে নিতে পারবো। তাহলে আমাদের আম ও আপেল, তাহলে আমরা যদি আম বের করি, দেখো 36টি ফলের মধ্যে আম জানতে চেয়েছে আর আপেল জানতে চেয়েছে, আম আর আপেল অনুপাত বলে দিয়েছে। তাহলে আম হবে, দেখো আম, তাহলে আম হবে, আম আর আপেল, আম হচ্ছে 1, দেখো 1টা উপরে, আর নিচে আনুপাতিক যোগ, এই দুজনের যোগ করবা, 1 আর 3 যোগ করলে কত হবে 4, এটাকে আনুপাতিক যোগ বলা হয়। আমটা দেখো 1 আছে না, তাহলে 1 বাই আর আনুপাতিক যোগ, আর মোট কতটি ফল ছিল 36টি ফল, তাহলে সেই মোটটা দিয়ে গুণ করে দেওয়া 36টি দিয়ে, তো এতটি আম আছে। এটা সরল করে আমরা আমের সংখ্যাটা পেয়ে যাব 4 নং 36, তাহলে দেখো আম ছিল 9টি। এবার আপেল বের করবো আমরা, তাহলে লিখবো আপেল। দেখো আপেল আছে কত, আপেল আছে 3, তাহলে এখানে 3 বাই আনুপাতিক যোগ 4, আর গুণ করবো একইভাবে 36 দিয়ে, এতটি 4 নং 36, আর 9 3 গুণ করে কত হবে 27টি। দেখো তাহলে আপেল আছে 27টি, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা 1-1টা করে দিলাম, এবার চলে যাবো 2-এরটা। 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার জমির চারিদিকে বেড়া দিতে কত মিটার বেড়ার প্রয়োজন হবে? আচ্ছা তাহলে দেখো তো এখানে আমাদের 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার জমি আছে। তো বর্গাকার জমির ক্ষেত্রফল দেওয়া আছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কিন্তু বের করা যায়, ঠিক আছে, আমাদের জানতে হবে। আচ্ছা তাহলে দেখো আমরা সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কী করে পাবো, তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য মানে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য, তাহলে এই যে দেখো যেটা আমাদের এখানে লিখবো যে বর্গাকার জমির মানে জমির বাহুর দৈর্ঘ্য,
বাহুর দৈর্ঘ্য। সেই জমিটির ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল জানা থাকলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানা থাকলে সেই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। কীভাবে? সেই ক্ষেত্রফলটাকে বর্গমূল করে, ক্ষেত্রফলটা আছে 225, এই 225 বর্গমূল করলে আমরা বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবো। তাহলে এখানে হবে আমাদের এককটা আছে মিটারে, তাহলে আমরা এখানে মিটার লিখে দেবো। আচ্ছা, তাহলে এখানে দেখো 225 বর্গমূল করবা, এটা তোমরা কিন্তু পেয়ে যাবা কত? 15 পেয়ে যাবা, 15 মিটার। আচ্ছা, বর্গমূল করার নিয়ম যদি বলবো, তোমরা লসাগুর মাধ্যমে বর্গমূল করতে পারো আর ভাগ পদ্ধতির সাহায্য করতে পারো। দেখো ভাগের নিয়মটা আমি যদি তোমাদের দেখিয়ে দিই, অনেকে ভাগের নিয়মটা জানো না, পদ্ধতির সাহায্যে লসাগু করে তো তোমরা করতে পারবা। ঠিক আছে, দেখো ভাগ করে আমি দেখাচ্ছি, দেখো কীভাবে ভাগের নিয়মে বর্গমূল করতে হয়। আচ্ছা, এইভাবে 225 লিখবা আর এই দিক থেকে ডান দিক থেকে জড়া মারবা এবং টান দিয়ে দাও। 2 বাঁচলো, 2কে নিয়ে কাজ করো। তাহলে এখানে আমরা যে সংখ্যা নেব সেই সংখ্যা দিয়ে গুণ করবো, যেন 2-এর চেয়ে বড় না হয়। 2 নিলে 2 দিয়ে 4, মানে 2 বসাবো তো 2 দিয়ে গুণ করতে হবে, তো 2 দিয়ে 4, দেখো 2-এর চেয়ে 4টা বড় হয়ে যাবে, তাহলে 1 নিয়ে করতে হবে। 1 নিলে 1 1 গুণ, 1 1 1। এবার ছোটো হতে পারে কিন্তু যেন বড় না হয়। তাহলে এবার বিয়োগ করে এটা 1, এখানে টান দিবা আর এই যে 1টা আছে না, এর ডবল বসাবা, মানে যা থাকবে তাকে 2 দিয়ে গুণ করে এখানে বসাবা। তাহলে 1কে 2 দিয়ে গুণ করলে 2 1 2, তাহলে 2 একটু জায়গা ফাঁকা রাখবা একটা সংখ্যা বসানোর ক্ষেত্রে। এবার দেখো একটা ছোটো হয়ে যাচ্ছে, এবার আমরা সংখ্যা নামাবো। এখন এই 2কে নামাতে পারবো না, যেহেতু আমরা যে জোড়া করে দিয়েছি বার, তাহলে আমরা একসঙ্গে এই যে 25কে নামাতে পারবো। এবার এখানে একটা সংখ্যা বসাবো, যে সংখ্যা বসাবো সেই সংখ্যা দিয়ে গুণ করবো। 2 আছে তো 2-এর পাশে 5 বসালাম, তাহলে আমাদের 5 দিয়ে গুণ করতে হবে, এটাই নিয়ম কিন্তু বর্গমূলের। তো দেখো গুণ করে দেখি, এরটা যেন বড় না হয়, হয় সমান হোক নাহলে ছোট হোক। তাহলে 5 5 25, 5 দিয়ে 10, 10 আর 2 12, দেখো 125 কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে এই যে 125 পেয়ে গেলাম 5 দিয়ে গুণ করে, তাহলে এখানে আমরা 5 বসিয়ে দিলাম। তাহলে আমাদের যে বর্গমূল যে অ্যান্সারটা এই যে 15, দেখো 15। এটা তোমরা লসাগুর মাধ্যমে করতে পারো, লসাগুটার মাধ্যমে যদি তোমাদের দেখাই আমি, এগুলো তোমরা জানো অনেকে, যারা জানো না তাদের জন্য এগুলো দেখানো হচ্ছে। দেখো আমি 5 দিয়ে লসাগু যাবে, ডান দিকে যদি 5 থাকে তাহলে 5 দিয়ে লসাগু করবা। 5 4 20 আর 5 5 25, আবার 5 দিয়ে করি, 5 9 45, এখানে 3 দিয়ে 3 3 9। তা দেখো এই যে দুটো 5-এর জন্য একটা 5 বের হবে বর্গমূল থেকে, আর দুটো 3-এর জন্য একটা 3 বের হবে, তাহলে 5 3 কত? 15, দেখো 15 অ্যান্সার। তো এইভাবে তোমরা বর্গমূল করতে পারো। বর্গমূল করার দুটো নিয়ম আছে, ভাগ পদ্ধতির সাহায্যে বর্গমূল এবং উৎপাদকের সাহায্যে বর্গমূল। এই নিয়মটা শিখে রাখাটা ভালো, এই জন্য যখন বড় বড় সংখ্যাগুলো চলে আসবে কোনো সময় লসাগু করতে সমস্যায় পড়ে যাবা, তার জন্য তোমরা এই নিয়মটা কিন্তু ভাগের নিয়মটা শিখে রাখবা। তাহলে আমাদের দেখো জমিটির বাহুর দৈর্ঘ্য 15 মিটার। আচ্ছা, আমাদের এখানে দেখো কী চেয়েছে, সেই জমিটির চারিদিকে বেড়া দিবে, মানে জমিটা আছে না, জমিটা তো বর্গক্ষেত্রাকার আছে, এই যে আমাদের একটা জমিটা আছে বর্গক্ষেত্রাকার, এই জমিটার চারিদিকে বেড়া দিবে। তাহলে বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম 15, তো চারিদিকটা মানে কি? পরিসীমাটা। তাহলে আমাদের পরিসীমা বলতে সেই বর্গক্ষেত্রের বর্গাকার জমির পরিসীমা মানে 4 × বাহুর দৈর্ঘ্য, 4 × বাহুর দৈর্ঘ্য বলতে 15, এই যে 4 ধারটা, তাহলে 15 4 60, তাহলে এই যে 60 মিটার। সে বেড়া দিবে কতটা? এ বলেছে আমাদের প্রশ্নে যে সেই জমির চারিদিকে বেড়া দিতে কত মিটার বেড়ার প্রয়োজন পড়বে? 60, ঠিক আছে, 60 মিটার বেড়ার প্রয়োজন পড়বে। অ্যান্সারটা আমাদের 60। এবার আমরা চলে যাব পরের প্রশ্নে। 3 নম্বর প্রশ্নটা দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, একটা রাশি দেওয়া আছে। তো এখানে দেখো সংখ্যামালা আছে, সংখ্যামালা বা রাশিমালা, এটা আছে a² y - ay²। তো উৎপাদকে বিশ্লেষণ বলতে দেখো, তো প্রথম যদি কমন যায় তার আগে কমন নিয়ে নিবা। তাহলে এই যে দেখো এই দুটো রাশি থেকে কমন যাচ্ছে, এখানে a², তাহলে a কমন যাবে, এখানে y² তাহলে y কমন যাবে। তাহলে এখানে a² চলে গেল, y চলে গেল, তাহলে a² থেকে a নিয়েছি, দুটা a ছিল, দুটা a আছে, তাহলে একটা a নিয়েছি, তো একটা a থেকে যাবে, y তো নেওয়া হয়ে গেছে, মাইনাস a নিয়েছি, y² থেকে y নিয়েছি, তাহলে একটা y আছে। দেখো ay × a - y, তাহলে এর যে উৎপাদকের বিশ্লেষণ কিন্তু এটাই কিন্তু অ্যান্সার আমাদের, ঠিক আছে, আর তো কোনো কিছু কাজ করা যাবে না, অ্যান্সার এটাই। আচ্ছা, তারপরে আমাদের আছে দেখো বলেছি 4xy, চারের প্রশ্নটা 4xy কে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে বলেছে। 4xy, তাহলে এখানে তো আমাদের একটা সূত্র আছে 4ab সূত্র, চলো সূত্রটাই আমরা লিখব। সূত্রটা হচ্ছে এই যে x + y/2, আচ্ছা এখানে ab হলে পরে 2 হবে,
যেহেতু এখানে 4 আছে এখানে 2 হবে না, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার। একটু ভালো করে লিখি আমি এখানে, কোথায় লিখি, এই জায়গায় লিখি, 4ab সূত্র, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এই যে দেখো 4ab সূত্র, সূত্রটা এভাবে আছে, তোমাদের সূত্রটা লিখে দিই এখানে, 4ab সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস, মাইনাস হবে কিন্তু 4ab ক্ষেত্রে মাইনাস, দুটি বর্গের অন্তর রূপে, যে বলেছে না অন্তর, অন্তর মানে বিয়োগফল, আর এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এই দেখো 4ab সূত্র, এই সূত্রটাই কিন্তু কাজে লাগালাম আমরা। দেখো এটা কিন্তু আমাদের অ্যান্সার, একদম সহজভাবে তোমরা অ্যান্সার করে নিতে পারবা। 5 প্রশ্নটা, তুমি সাইকেলে 40 মিনিটে 12 কিমি পথ অতিক্রম করলে সাইকেলের বেগ ঘন্টায় কত? ঘন্টায় বের করতে বলেছে, এখানে আমাদের দেখো মিনিট ছিল, তো ঘন্টায় বের করতে বলেছে। এটা দেখো ঘন্টায় আমরা কি করে বের করব, তাহলে ঘন্টায় যখন বলেছে তা 40 মিনিটকে আমাদের কি করতে হবে, ঘন্টা করতে হবে। তাহলে দেখো আমরা এখানে কী লিখব, দেখো 40 মিনিট মানে মানে ঘন্টা বলতে 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে আমরা যদি এখানে বলি এই যে দেখো 40 মিনিটে যায় সমান সমান 12 কিমি, 40 মিনিটে যায় 12 কিমি, তাহলে আমাদের 1 মিনিটে কত যাবে, ঠিক আছে, 1 মিনিটে কত যাবে আর 60 মিনিটে কত যাবে, 1 মিনিটে যায় 12/40 কিমি। ওকে, আচ্ছা, তো এবার দেখো 60 মিনিটে, 60 মিনিট বলতে 1 ঘন্টা, ঘন্টায় বলেছে, তাহলে 60 মিনিটে যায় 12/40 ইন্টু 60, 60টা গুণ হয়ে যাবে, একে ছোটো হলে পরে বাই হয়, আর এই যে বড়তে গুণ হয়ে যাবে, 0 0 কেটে দিলাম, 4 3 12 আর 6 3 18 কিমি। এই দেখো, তাহলে এই যে বলেছে সাইকেলের বেগ ঘন্টায় কত কিমি, তাহলে ঘন্টায় 18 কিমি অ্যান্সার আমাদের, ঘন্টায় 18 কিমি। 6 নম্বর প্রশ্নটা, যে সুষম বহুভুজের ঘূর্ণন প্রতিসাম্য কোণ 60 ডিগ্রি হলে তার বাহু সংখ্যা কত? ঘূর্ণন প্রতিসাম্য কোণ, ঠিক আছে, ঘূর্ণন প্রতিসাম্য কোণ তোমাদের বুঝতে হবে। তবে আমি এটা বুঝাচ্ছি তোমাদের, আমি একটা সুষম বহুভুজ আমি তোমাদের দেখাচ্ছি, যে বর্গক্ষেত্র দেখাচ্ছি, এই যে বর্গক্ষেত্র, এটা উদাহরণ নিলাম, এখানে বর্গক্ষেত্র হবে না, অন্য আছে সুষম বহুভুজটা, আমি বর্গক্ষেত্রটা নিয়ে আগে বুঝাই যে ঘূর্ণন প্রতিসাম্য কোণ কাকে বলা হয়। আচ্ছা, এটা আমাদের বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রকে সুষম বহুভুজ বলতে পারবো। সুষম বলতে বাহুগুলো সমান হবে, সুষম বহুভুজ মানে যে বহুভুজের বাহুগুলির দৈর্ঘ্য সমান হয়, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, সেই বহুভুজকে বলা হয় সুষম বহুভুজ। তাহলে বর্গক্ষেত্রকে সুষম বহুভুজ বলতে পারবো, বর্গক্ষেত্রে 4টি বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা, তাহলে এবার দেখো তো বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণটা কত হয়। দেখো ঘূর্ণন প্রতিসাম্য কোণ বলতে, দেখো ধরো এই পার্টটাকে আমরা এই যে পার্টটা আছে না, এটা আমরা ধরো আমরা নাম দিয়ে দিলাম, এটা একটা হচ্ছে এস, এটা এস নাম দিলাম, এটা এস, এরকম চিহ্ন দিয়ে দিলাম, এটা পার্টটা এস। তো দেখো এখানে এভাবে আমি এভাবে একটা স্থানাঙ্ক জ্যামিতি এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ এক্স অক্ষ তৈরি করলাম, আর এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে আছে, ঠিক আছে, কোণগুলো কিন্তু 90 ডিগ্রি। এবার এই বর্গক্ষেত্রটাকে আমি 1 পাক ঘোরাবো, এভাবে ঘুরিয়ে এবার এই যে এই এস পার্টটা এই জায়গায় নিয়ে আসবো, এই জায়গায়, ঠিক আছে, এস ড্যাশ, তো এইভাবে ঘুরিয়ে 1 পাক। দেখো তুমি যদি এটা এভাবে নিয়ে এসো তাহলে জিনিসটা একই রকম দেখাবে না, এই যে পার্টটা আছে এই বাহুটা তো সমান, তার বর্গক্ষেত্র কি চেঞ্জ লাগবে? তুমি যদি 1 পাক ঘোরাও এখান থেকে এই বাহুটাকে এই বাহু নিয়ে আসবা, তাই না, এই বাহুটা এখানে চলে আসবে, এই বাহুটা এখানে চলে আসবে, তার বর্গক্ষেত্র একই রকম লাগবে, মানে এই যে এখান থেকে ঘোরা মানে এই যে এইটুকুটা এটা হচ্ছে 90 ডিগ্রি, তাই যে 90 ডিগ্রি ঘুরিয়ে এই যে বর্গক্ষেত্রটাকে, মানে এটা একটা তুমি কাগজ নিয়ে নেবা, যে কোনো বর্গক্ষেত্র কাগজ, মোটা ধরনের কাগজ নিয়ে তোমরা পরীক্ষাটা করতে পারবা। তা সেই বর্গক্ষেত্র, এই যে বর্গক্ষেত্র কাগজটা আছে, তা বর্গক্ষেত্রকে এই যে এখান থেকে এইভাবে ঘুরিয়ে একই রকম দেখাচ্ছে, সেটা 90 ডিগ্রি কোণে ঘোরাবা, এই দেখো এখান থেকে এই জায়গায় ঘোরাতে হবে, তাই 90 ডিগ্রি কোণে ঘোরালে পরে তাহলে এই যে বাহুটা এখানে চলে আসবে এই জায়গায়, তাহলে একই রকম দেখাচ্ছে না, তাই 90 ডিগ্রি ঘুরিয়ে বর্গক্ষেত্রকে 90 ডিগ্রি ঘুরিয়ে একই রকমই দেখাচ্ছে, কোনো চেঞ্জ দেখাচ্ছে না। তাহলে এই যে কোণটা, যে যত ডিগ্রি ঘুরিয়ে একই রকম দেখাচ্ছে, সেই কোণটাকে বলা হয় ঘূর্ণন প্রতিসাম্য কোণ, ঠিক আছে, এই যে ঘূর্ণন প্রতিসাম্য কোণ।
তাহলে ঘূর্ণন প্রতিসম কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে সেই সুষম বহুভুজের বাহু সংখ্যা কত? বাহু সংখ্যা তো 4 দেখতে পাচ্ছি। তা দেখো সুষম, এখন আমি এখান থেকে বলি যে কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে বাহু সংখ্যা 4 কী করে হয়? 360 ডিগ্রি আছে না, 360 ডিগ্রি কেন? দেখো এই যে টোটাল যে মানটা এখানে 90 টোটাল পুরো বৃত্তীয় মানে এক বৃত্তীয় কোণটা, টোটাল কোণটা এক বৃত্তীয় কোণ হয় 360 ডিগ্রি। তাহলে এই জন্য আমরা কী করবো, 360 ডিগ্রিকে এই যে ডিগ্রি ঘুরিয়ে একই রকম দেখাচ্ছে, 90 ডিগ্রি ঘুরিয়ে একই রকম দেখাচ্ছে না, তো এই 90 ডিগ্রি মানে ঘূর্ণন প্রতিসম কোণটা 90 ডিগ্রি ঘূর্ণন প্রতিসম কোণটা দিয়ে 360 ডিগ্রিকে ভাগ করে দেবা, তখনই সেই বহুভুজটার বাহু সংখ্যা পেয়ে যাবা। তো এখানে 0 কেটে দিলাম, ডিগ্রি কেটে গেছে, 9 4 36। দেখো বাহু সংখ্যা কিন্তু 4টি পেয়ে গেলাম। দেখো 4টিতে বাহু আছে, ঘূর্ণন প্রতিসম কোণটা 90 ডিগ্রি হলে পরে বাহু সংখ্যা 4টি, তো এই নিয়মে বের করতে পারবো। একইভাবে দেখো এখানে বলেছে ঘূর্ণন প্রতিসম কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে তার বাহু সংখ্যা কত হবে? তাহলে 360 ডিগ্রিকে তোমরা কত দিয়ে ভাগ করে দেবা? এই যে ঘূর্ণন প্রতিসম কোণ দিয়ে ভাগ করবা। ঘূর্ণন প্রতিসম কোণটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে আমরা 60 ডিগ্রিতে ভাগ করে দেবো। 0 ডিগ্রি কেটে গেল, 6 6 36, তাহলে অ্যান্সারটা হচ্ছে 6টি বাহু। হ্যাঁ, এই যে আমাদের বলেছিল সুষম বহুভুজটা তার বাহু সংখ্যা, সেই সুষম বহুভুজের বাহু সংখ্যা আমরা পেয়ে গেলাম কটা? 6টি। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, এবার চলে যাবো আমরা 7 নম্বর প্রশ্নে। বর্গক্ষেত্র ও রম্বসের একটি সাদৃশ্য একটি বৈসাদৃশ্য লিখতে বলেছে। সাদৃশ্য বলতে মানে একই রকম জিনিস আছে, সাদৃশ্য বলতে একই রকম, আর বৈসাদৃশ্য বলতে পার্থক্য। ওকে, আচ্ছা তাহলে আমরা দেখো আমরা এখানে দেখাবো। তাহলে আমরা প্রথমে দেখো 7 নম্বরটা সাদৃশ্য যদি দেখাই, সাদৃশ্য। ওকে, সাদৃশ্য কী বলবো? যে দেখো বর্গক্ষেত্র ও রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান হয়। বর্গক্ষেত্র ও রম্বসের বাহুর দৈর্ঘ্য সমান সমান, এটা কিন্তু আমাদের সাদৃশ্য। ঠিক আছে, এভাবে সাদৃশ্যটা বলতে পারবো। এবার বৈসাদৃশ্য, বৈসাদৃশ্য, আচ্ছা এখানে আমাদের জফলা হবে। হ্যাঁ, বৈসাদৃশ্য। আচ্ছা, বৈসাদৃশ্য বলতে মানে পার্থক্য দেখাতে হবে, বর্গক্ষেত্র রম্বসের মধ্যে পার্থক্য কী। তো এখানে আমরা বলতে পারবো যে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ হয় 90 ডিগ্রি করে। যে বর্গক্ষেত্রের প্রতিটি কোণ, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। ঠিক আছে, কিন্তু রম্বসের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয় না, তাই না? এই যে আমাদের দেখো বর্গক্ষেত্র, এই যে আমাদের বর্গক্ষেত্র, এটা হচ্ছে আমাদের বর্গক্ষেত্র। এই কোণগুলো কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হয়। এই কোণগুলো কিন্তু 90 ডিগ্রি, সব কিন্তু 90 ডিগ্রি। ওকে, 90 ডিগ্রি। তো বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি হবে, এবং রম্বসের ছবিটা এইভাবে তুমি রাখতে পারবা। বাহুগুলো তো সমান হবে, কিন্তু একটু বেঁকে থাকবে রম্বসটা, এভাবে রম্বসটা হবে। তাহলে যে কোণগুলো, যেটা হচ্ছে আমাদের রম্বস, তো যে কোণগুলো কিন্তু 90 ডিগ্রি করে হবে না। আজকের ক্লাসে তোমাদের কিন্তু দেখালাম এরকম ছবি এঁকে। ঠিক আছে, প্রতিটি কোণ কিন্তু 90 ডিগ্রি করে হবে না, যদি একটু পাকানো আছে, হালানো আছে, তার জন্য। এটাতে স্ট্রেট সোজা আছে বাহুগুলো, লম্ব, তার জন্য প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তো দেখো আমরা বর্গক্ষেত্র রম্বসের একটি সাদৃশ্য দেখালাম আর একটি বৈসাদৃশ্য দেখালাম, এভাবে তোমাদের কিন্তু দেখে দিতে হবে। চলে যাবো আমরা 8 নম্বর প্রশ্নে। আজকের ক্লাসের শেষ প্রশ্ন তোমাদের করাবো। দেখো আমি তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করাচ্ছি, 1 নম্বরে এবং 2 নম্বরের প্রশ্নগুলো। বড় প্রশ্নগুলো তোমরা বই থেকে পেয়ে যাবা, সমস্যা নেই। আর বইয়ের অঙ্কগুলো তো আমি ক্লাস দিচ্ছি তোমাদের, তোমরা ক্লাস আরও পাবা। তাহলে এখানে দেখো আমাদের যে শেষ প্রশ্নটা যেটা বলেছে যে আমাদের পি কিউ আর এর সামন্ত্রিকের পি কোণটা 120 ডিগ্রি। চলো আমরা সামন্ত্রিক তৈরি করি। সামন্ত্রিকের ছবি দেখো এভাবে, একটু হালানো ছবিটা, মানে প্রতিটি কোণ 90 ডিগ্রি করে হবে না সামন্ত্রিক। ঠিক আছে, আচ্ছা তোমাদের একটু বলি এখানে একটা কথা, এই যে আয়তক্ষেত্রটা আছে না,
এই যে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি, তাহলে এই আয়তক্ষেত্রকেও সামান্তরিক বলা হয়। সব আয়তক্ষেত্রকে সামান্তরিক বলতে পারবো, ঠিক আছে, কিন্তু সব সামান্তরিককে আয়তক্ষেত্র বলতে পারবো না, কারণ আয়তক্ষেত্র হতে গেলে প্রতিটি কোণ 90 ডিগ্রি হওয়া দরকার। আর সামান্তরিকের প্রতিটি কোণ 90 ডিগ্রি হতেও পারে, না হতে পারে। সামান্তরিকটা যদি আয়তক্ষেত্র হয়ে যায় তাহলে আমরা প্রতিটি কোণ 90 ডিগ্রি বলবো না। আর এরকম যে সামান্তরিক থাকে হালানো, তাহলে এই সামান্তরিকের প্রতিটি কোণ 90 ডিগ্রি নয়, ঠিক আছে, এটা তোমাদের কিন্তু উল্লেখ করে দিলাম। সব সামান্তরিকের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয় না, কোনো সামান্তরিকের প্রতিটি কোণ 90 ডিগ্রি হয়। যেরকম সামান্তরিকটা যদি আয়তক্ষেত্র হয়ে যায়, তা সেই আয়তক্ষেত্রের প্রতিটি কোণ 90 ডিগ্রি। আর আয়তক্ষেত্রকে আমরা সামান্তরিক বলতে পারবো। কেন বলতে পারবো? কারণ দেখো, সামান্তরিকের যা ধর্ম, সেই ধর্মগুলো কিন্তু এখানে আয়তক্ষেত্রে আছে। সামান্তরিকের ধর্ম কি? বিপরীত বাহুগুলো সমান, এখানেও বিপরীত বাহুগুলো সমান, ঠিক আছে। আর বিপরীত বাহুগুলো সমান্তরাল, এখানেও সমান্তরাল আছে। তাহলে আমাদের দেখো, সামান্তরিকের ধর্মগুলো এখানে আছে বলে এই আয়তক্ষেত্রটাকে আমরা কি বলতে পারবো? আয়তক্ষেত্রটাকে আমরা সামান্তরিক বলতে পারবো। এই জন্য সব আয়তক্ষেত্রকে সামান্তরিক বলা হয়, কিন্তু সব সামান্তরিককে আয়তক্ষেত্র বলা যাবে না। কেন বলা যাবে না? ওই যে আয়তক্ষেত্র হতে গেলে কোণগুলো 90 ডিগ্রি হওয়া চাই, তো এখানে তো 90 ডিগ্রি নাই, তার জন্য এই সামান্তরিকটা আয়তক্ষেত্র হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে দেখো আমাদের এই যে পি কোণটা, তাই না, এইটা পি নাম দিয়ে দেবো, মানে 120 ডিগ্রি বলতে একটা স্থূলকোণ হবে। এই যে সামান্তরিকের একটা কোণ স্থূলকোণ, একটা সূক্ষ্মকোণ পাওয়া যায়, তাহলে এই কোণটা আমাদের 120 ডিগ্রি, যেটা বলে দিয়েছে প্রশ্নে, পি কোণটা। আচ্ছা, ছবিটার নাম দিয়ে আমরা পি কিউ, এটা দেবো আর, এটা এস। তা আমাদের কিউ কোণ আর আর কোণ, এই যে কিউ কোণটা চেয়েছে আর আর কোণটা চেয়েছে। আচ্ছা, আর কোণটা তো সহজেই পেয়ে যাব, কারণ সামান্তরিকের বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে আর কোণটা হবে 120 ডিগ্রি। দেখো, আর কোণটা কিন্তু পেয়ে গেলাম, আর কোণ সমান সমান 120 ডিগ্রি। এবার কিউ কোণটা চাই, কোণ কিউ, কিউ কোণটা কত হবে? দেখো দেখো সামুদ্রিকের ধর্ম যে একটি বাহুর পাশাপাশি দুটি কোণের যোগফল হয় 180 ডিগ্রি। তাহলে এই দুটি কোণের যোগফল 180 ডিগ্রি হলে পরে এই কোণটা পেয়ে যাবো। 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করে দাও, তাহলে 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি বিয়োগ করলেই আমরা এই কিউ কোণটা পেয়ে যাবো। তাহলে দেখো, বিয়োগ করে এটা 0 ডিগ্রি আর 2 কত 8 6, তাহলে 60 ডিগ্রি। তাহলে যে কোণটা আমরা 60 ডিগ্রি পেয়ে গেলাম। তাহলে কিউ কোণ 60 ডিগ্রি, আর কোণটা 120 ডিগ্রি। দেখো, আমাদের কিন্তু অ্যান্সার হয়ে গেছে। তা এই ছিল আমাদের আজকে ক্লাসের অঙ্কগুলো। আমাদের আজকে 1 নম্বরে এমসিকিউ আর এসিকিউ। দেখো, একের প্রশ্নগুলোকে এমসিকিউ বলা হয়, যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। যে প্রশ্নগুলো, এগুলোকে এমসিকিউ বলা হয়, এমসিকিউ টাইপের প্রশ্ন। আর যে 2 নম্বর যে প্রশ্নগুলো আছে, এগুলো হচ্ছে এসিকিউ, ঠিক আছে। তাহলে এমসিকিউ এসিকিউ টাইপের প্রশ্নগুলো তোমাদের করে দিলাম। আর যেটা বললাম যে বড় প্রশ্নগুলো বই থেকেই তোমরা কমন পেয়ে যাবা, বইয়ের অঙ্কগুলো ক্লাস পাবা, ক্লাস দিয়েছি, আরও ক্লাস তোমাদের দিব। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের, তোমাদের সব অঙ্কগুলো ভালো করে দিয়েছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা দেখো। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার পরের ক্লাসে। তোমরা সবাই ভালো থেকো।